আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা নাকচ ফ্রান্সের। ট্রাম্পের বিরুদ্ধে কড়া বার্তা জার্মান চ্যান্সেলরের। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান। কাতার ও ইসরায়েলকে প্যাট্রিয়ট সহ $500 কোটি উন্নত অস্ত্রশস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলের সমুদ্রপথে নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই মূলত এ পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আরব উপসাগর থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে। বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো এই জলসীমাকে ইরানের মানুষের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রেস টিভি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেওয়া এক নির্দেশনার পরদিন এই ঘোষণা এলো। ওই নির্দেশনায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আরব উপসাগরকে লক্ষ্য করে নীল নকশা সাজাচ্ছে সেসব বিদেশিদের জন্য এই অঞ্চলে কোনো জায়গা নেই। একমাত্র সমুদ্রের তলদেশ ছাড়া তাদের আর কোথাও ঠাঁই হবে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাঁ নোয়েল বারো এ ঘোষণা দেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ফরাসি সংবাদ মাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাঁ নোয়েল বারো বলেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। আমরা আগেই বলেছি, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জাঁ নোয়েল বারো বলেন, শুরু থেকেই আমরা এই যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে। ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল। আটলান্টিকের দুই পারের মিত্রদের মধ্যে কয়েকদিন ধরে চলা বিবাদের জেরে গতকাল শুক্রবার ক্লিংবাইল এ মন্তব্য করেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বের কামেনে শ্রমিক দিবসের এক অনুষ্ঠানে লার্স ক্লিংবাইল বলেন, আমার মনে হয় তিনি ভেবেছিলেন এই যুদ্ধ 2-3 দিনের ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন ইরানে এই যুদ্ধ দ্রুত শেষ করার দায়িত্ব তারই। এ সময় ক্লিংবাইল চ্যান্সেলর ফ্রিডরিক মেটসের পক্ষ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার জবাব দেন। ক্লিংবাইল বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমাদের কোনো উপদেশের প্রয়োজন নেই। নিজের তৈরি করা এই জগা খিচুড়ি পরিস্থিতির দিকে তার তাকানো উচিত। তার উচিত এখন ইরানে কার্যকর শান্তি আলোচনা নিশ্চিত করা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্র বন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। এ পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এক বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে, পাকিস্তানের এই পদক্ষেপ কি সেই চেষ্টাকে দুর্বল করে দেবে, উঠেছে সেই প্রশ্ন। এছাড়া যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কি প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় মিত্র কাতারের কাছে 4 বিলিয়ন মার্কিন ডলারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলের কাছে প্রায় 1 বিলিয়ন ডলারের নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বা প্রিসিশন ওয়েপন সিস্টেম বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। পররাষ্ট্র দপ্তরের মতে এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কাতার ও ইসরায়েলকে এই উন্নত সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন আইন অনুযায়ী এ ধরনের বড় অঙ্কের অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। 2.5 মাস বয়সে একটি শিশু হাঁটতে পারে না, তাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। এভাবেই বর্তমান সরকারকে তুলনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে এরই মধ্যে আমরা দেশের মানুষের সামনে যে সকল প্রতিশ্রুতি উপস্থাপন করেছিলাম এবং দেশের মানুষকে যে কথা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি। শনিবার সিলেটের চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষে সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সারা দেশের নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য কৃষক কার্ডের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভেতর থেকে যারা বিভিন্ন খেলাধুলায় দক্ষ বা যাদের মধ্যে বিভিন্ন প্রতিভা রয়েছে সেগুলোকে আমরা বিকশিত করতে চাই। সারা দেশ থেকে দক্ষ খেলোয়াড় বের করে আনার বিষয়ে তিনি বলেন, এখানে যারা আমাদের বয়সী আছেন কম বেশি অনেকেরই ধারণা আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্য দিয়ে প্রতিভাবানদের বের করে আনার জন্য নতুন কুড়ি নামক একটি অনুষ্ঠান চালু করা হয়েছিল। আপনাদের অনেকেরই সে সম্পর্কে ধারণা আছে যারা সে সময় শহীদ জিয়াকে দেখেছেন। সেটিরই একটি বর্ধিত অংশ হিসেবে আমরা এই ছোট ছোট ছেলে মেয়েদের ভেতর থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের করে আনতে চাই। তারই অংশ হিসেবে নতুন কুড়ি স্পোর্টস আমরা আজ সিলেটের মাটি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী জানান, গত পরশু পর্যন্ত সারা দেশে প্রায় 1,30,000 শিশু নাম নিবন্ধন করেছে। এর মধ্য থেকে 7-8টি খেলা নির্ধারণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি এর ভেতর থেকে এমন কিছু খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারবো যারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য স্বর্ণ পদক ছিনিয়ে আনবে এবং দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। ক্রিকেট যেভাবে আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছে এবং সম্মান নিয়ে এসেছে, কিংবা মেয়েদের ফুটবল টিম যেভাবে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে, তেমনইভাবে আমাদের ছেলেমেয়েরাও ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে। সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব ও দফতর সেলের সম্পাদক সালেউদ্দিন সিফাত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আমাদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করব। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।